নিয়মিত আয়োজন কথোপকথনে আপনারা জানেন যে গত 5 দশকের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা চলছে, একই সঙ্গে আমরা সমাহারে বাণিজ্যিক উত্তেজনাটা দেখতে পাচ্ছি নতুন করে। এবং সর্বশেষ যে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের গার্মেন্টস পণ্য সহ অন্যান্য বেশ কিছু পণ্যের রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার করা যাবে না, সেদিক থেকে বাংলাদেশে বাণিজ্য আসলে কোন দিকে যাচ্ছে ভারতের সঙ্গে, সব বিষয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কোন অবস্থায় দাঁড়িয়ে সে বিষয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। অধ্যাপক আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই, ভারত বাংলাদেশের যে বাণিজ্য উত্তেজনায় একটি অদূর ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশ কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু রপ্তানি নির্ভর, এটিকে মাথায় রাখতে হবে। কারণ সেই রপ্তানি যদি কোনো বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু অর্থনীতিতে এই প্রভাবটা পড়বে। যদিও আমরা ইন্ডিয়া, আমাদের আমদানি বেশি, রপ্তানি কম, কিন্তু তারপরেও আমরা বাইরে যেসব জিনিস আমরা রপ্তানি করি সেগুলোর র মেটেরিয়ালস এবং ইন্টারমিডিয়েট গুডস কিন্তু সেটা আমরা অনেকটাই আমরা ভারত থেকে নিয়ে আসি। তা সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো ধরনের সাপ্লাই চেইনের বাধাগ্রস্ত হয় তাহলে তো আমাদের অর্থনীতি তো সেটিকে ধারণ করার মতন সেই সক্ষমতা আমরা এখনো হয়ে ওঠেনি। সেদিক থেকে বাংলাদেশের কিন্তু বড় ধরনের একটা আমি বলবো যে নেতিবাচক একটি প্রভাব আমরা অপেক্ষা করছি আর কি। সেখানে এই যে আপনি যেটা বললেন যে 53 বছরে কিন্তু আমরা রাজনৈতিক অনেক অনেক ধরনের আমাদের সমস্যা হয়েছে, কিন্তু অর্থনীতিকে সরাসরি ভাবে এভাবে কিন্তু আমরা কখনো আমার জানা মতে কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে আমরা বেশটা কিছুটা এগিয়ে গেছি। আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমাদের পণ্য কিন্তু ভারতে বেশ একটা জনপ্রিয়তা পাচ্ছিল, বিশেষ করে গার্মেন্টস এবং কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, আমাদের প্রসেস ফুড, এই জিনিসগুলো, আসবাবপত্র, এই জিনিসগুলো, সেগুলোতে যদি আমরা বাধাগ্রস্ত হই তাহলে তো আমাদের এটি শুধুমাত্র এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, এটি কিন্তু বিশ্বের অন্য জায়গাগুলোতে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক একটা মেসেজ কিন্তু যাবে। সব দিক থেকে এটি কোনোভাবেই বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু নিয়ে আসছে না। ভারতের গণমাধ্যম গুলো বা ভারতের বিভিন্ন পর্যায় থেকে এটাকে রেসিপ্রোকাল মুভ বা পাল্টা পদ্ধতি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এবং তারা যেটি মিন করছে বা ইঙ্গিত করছে, একদিকে আমরা সুতা আমদানি বন্ধ করলাম স্থল বন্দর দিয়ে, এর আগে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং সর্বশেষ গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্যের ক্ষেত্রে স্থল বন্দর ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করলো। এর সাথে তারা যেটি সরাসরি বলছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীনের যে মন্তব্য করেছেন তাদের সেভেন সিস্টার্স নিয়ে, এবং একই সঙ্গে কয়েকদিন আগেও চট্টগ্রামে একই ধরনের মন্তব্য করেছেন, তারই পাল্টা সব পদক্ষেপ এগুলা। আপনার কাছে কি মনে হয়, শুধু রাজনৈতিক দিক থেকে তারা এগুলো পাল্টা পদক্ষেপ নিচ্ছে, বাণিজ্যটাকে বেছে নিয়েছে, নাকি আর কোনো কারণ আছে? এগুলো দেখুন, আপনি যেটা বললেন, ভারতীয় যে গণমাধ্যমে কিন্তু এই কথাগুলো উঠে আসছে, আমাদের দেশে কিন্তু এভাবে কিন্তু তেমনটা আসেনি। তবে এটিকে উড়িয়ে দেওয়াও যায় না, কারণ বিশেষ করে সেভেন সিস্টার একটা সেন্সিটিভ একটা আমি বলবো বিষয়। সে জায়গাতে কিন্তু খুব দ্রুত ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে এটি যে এই পাল্টাপাল্টিটা বেড়েছে, আপনি যেটা বললেন, তারপর থেকে কিন্তু এটা বেড়েছে। সুতরাং এটাকে উড়িয়ে দেওয়া, পাশে রাখা যায় না। সুতরাং রাজনীতি, অর্থনীতি, এটা দুটো কিন্তু খুব খুব আমি বলবো যে পাশাপাশি চলে। সুতরাং সেদিক থেকে এই যে বাণিজ্যের যে বিষয়টা, সেটি এবার এটার মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে আমরা যে আমাদের বিশেষ করে আমদানি সুতার বিষয়টা যখন ঘটনাটা ঘটলো, তখন কিন্তু মানে তারা ধরে নিয়েছে যে আমরা হয়তো ভবিষ্যতে আরো কিছু, কারণ তাদের রপ্তানিটা আমাদের দেশে কিন্তু বেশি। সুতরাং সেই জায়গাগুলো তো একটা কনসার্ন। কিন্তু এগুলো যদি আমাদের অংশীজনদের সঙ্গে কথা না বলে আমরা যদি পাল্টাপাল্টি ব্যবস্থা নেই তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত দুর্বল অংশই ক্ষতিগ্রস্ত হবে বেশি। আমি মনে করি যে আমাদের বিশেষ করে এই যে বিকশমান আমাদের ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা, তারা কিন্তু এটা আমি বলছি যে কত চিন্তিত আছে। বিশেষ করে আজকে আপনি পত্রিকা দেখেছেন যে 50টির মতো ট্রাক তারা কিন্তু অপেক্ষা করছে। সুতরাং যারা এটার সঙ্গে জড়িত তারা কিন্তু একটা চিন্তিত এবং তাদের মধ্যে একটা আস্থাহীনতা এখন কাজ করছে। সবকিছু মিলে আমরা খুব ভালো একটা মানে প্রত্যাশা করতে পারি না। ভারতে আমাদের গার্মেন্টস পণ্য সহ আরো বেশ কিছু পণ্য, যেটি $700 বিলিয়ন পণ্য রপ্তানি হয় বলে আমি জানি, এবং তার 93% স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়। স্থল বন্দরে এই বিষয়টি যদি দীর্ঘায়িত হয়, নিষেধাজ্ঞা যদি খুব সহজে উইথড্র না করা হয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে এই বিষয়টিকে কেন্দ্র করে কতটা প্রভাব বিস্তার করবে, বিরূপ প্রভাব বিস্তার করবে? না, বিরূপ একটা দেখুন, এখানে তো হিসাব নিকাশ একটা হবে, আপনার কস্ট বেনিফিটের বিষয় আছে। যদি এখানে স্থল বন্দর দিয়ে খুব দ্রুত নিয়ে যাওয়া যায়, প্লাস খরচও কম পড়ে,
যখনই আপনি এটিকে ঘুরিয়ে নেবেন, যখন যখন এই যে আমাদের যে গার্মেন্টসের কথা যেটা বলা হচ্ছে, তারা সমুদ্র বন্দর দিয়েছে। এই সমুদ্র বন্দর দুটো মাত্র কথা বলা হচ্ছে, একটা তো ক্যালকাটা, একটা বোম্বের কি সেবা, হ্যাঁ, নবসেবা। এই নবসেবাতে যেতে হলে আপনি কি বলে শ্রীলঙ্কা হয়ে তারপরে যেতে হবে। আর কলকাতা যেতে হলে চিটাগং থেকে দুটো খুব ছোট ছোট কন্টেইনার, সেগুলো যাতে ইয়া না, মানে কি বলবো, এটাকে রেগুলার না, তাহলে কিন্তু আমাদের গার্মেন্টস যতটুকু যায় সেখানে কিন্তু বড় একটা সাপ্লাই চেনের একটা সমস্যা হবে, পাশাপাশি খরচ বাড়বে, সুতরাং সময় নেবে। সবকিছু মিলে তখন কিন্তু আমাদের রপ্তানিকারকরা তাদের কিন্তু তাদের খরচে মানে পোষাতে পারবে না, তাহলে আস্তে আস্তে তারা কিন্তু ব্যবসা গুটিয়ে নেবে। সুতরাং সেদিক থেকে অর্থনীতির জন্য এটি তো ভালো বার্তা নিয়ে আসবে না। পাশাপাশি যে মিজোরাম, তারপর ত্রিপুরা, আসাম, এইসব জায়গায় যেসব পণ্য যেত সেগুলো কিন্তু যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমাদের যে শিল্পগুলো গড়ে উঠেছে এটাকে উদ্দেশ্য করে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। সেখানে কর্মসংস্থানের সমস্যা হবে, বিনিয়োগের সমস্যা হবে, সবকিছু বলে অর্থনীতিতে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ক্ষেত্রে একটি চাপ তৈরি হবে। আমাদের ক্ষেত্রে কথা হচ্ছে না, ভারতের ক্ষেত্রে বলছেন? ভারতের যে কিছু হবে না তা তো আমি বলছি না। ভারতের যারা আমদানিকারক আছে তাদের তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, তারাও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। আবার এক পক্ষ আছে যারা বিশেষ করে প্রাণের যেভাবে বিস্তার করেছে সেখানে, ওখানে যারা যেসব শিল্প আছে তারা বলছে যে আস্তে আস্তে প্রান্ত বা ইন্ডিয়া দখল করে ফেলবে, কিংবা গার্মেন্টস দখল করে ফেলবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা বিষয় কিন্তু আছে। সুতরাং আমাদের পণ্য কিন্তু ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে গার্মেন্টস, যতটুকু আমরা ম্যাক্সিমাম তো গার্মেন্টসে করি, সেই জায়গাগুলোতে কিন্তু একটা মানে প্রোটেকশনিজম এর দিকে কিন্তু ইন্ডিয়া কিন্তু বরাবরই এই সাইডটা কিন্তু গুরুত্ব দেয়। আর বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার অনেক আগে আমরা লিবারালাইজেশনে গিয়েছি, ইন্ডিয়া কিন্তু অনেক পরে গিয়েছে। তারা চিন্তা ভাবনা করে নিজেদেরকে একটু সক্ষম করে তারপরে তারা দরজা ওপেন করে দিয়েছে, জানালা ওপেন করে দিয়েছে। সেদিক থেকে তারা যেটা চিন্তা করে খুব মানে মানে আগামী দিনের কথা চিন্তা করে তারা কিন্তু কাজগুলো করে। এখানে যে শুধু রাজনীতি তা কিন্তু না, আমি বলবো যে হচ্ছে রাজনীতিকে মিলানোর জন্য কিছু বক্তব্য আসছে এখানে, কিন্তু তারা কিন্তু এই দীর্ঘদিনের একটা যে আমাদের নিজেদের দেশের কৃষি শিল্প যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, যেটা আমেরিকা যেটা এতদিন পরে চিন্তা করছে, এবং যে কারণে আমেরিকার এই শুল্ক নীতিটা এটা এসছে। এটা তো ট্রাম্পের আগের যে নির্বাচনের সময়ও কিন্তু তার মাথায় এটা ছিল, যে সেখানে বিভিন্ন জনের সঙ্গে সে যখন নির্বাচনের প্রচারণা করছে তখন দেখছে যে আমেরিকা একসময় কৃষিতে, শিল্পে বেশ ভালো ইয়ে ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে তাদের এই নীতির কারণে সংকুচিত হয়ে গিয়েছে। সে কারণে কিন্তু এবার ট্রাম্প এই যে শুল্ক নীতিটা করছেন নিজেদের শিল্পকে, নিজেদের কৃষিকে প্রোটেকশন করার জন্য, সংরক্ষণ করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নিশ্চয় ভারত ক্ষতিগ্রস্ত হবে নানান ভাবে, আর বাংলাদেশ তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ভারত কেন তাদের কথাটা বিবেচনায় নিচ্ছে না? কেন ভারতের দেখুন, ভারত শোনেন, আপনি বলি, ভারত তো বিশাল অর্থনীতি, ভারতের এই ক্ষতিটা অন্য হয়তো সময় লাগবে, অন্যদিকে তারা পুষিয়ে নেবে। এমন না যে আমাদের সাথে বাণিজ্য তাদের মানে ওপেন রাখাই লাগবে, এটা তো না, তাদের অনেক বিকল্প আছে, কিন্তু আমাদের বিকল্পের জায়গাটা তো কম, এবং সেটা আমরা কস্ট ইফেক্টিভ হবে না। সেদিক থেকে কিন্তু আমাদের দিনটা আমরা চিন্তা করবো। ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু বুঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরেও তারা করছে, কিন্তু কিন্তু আমরা তো এটা, আমরা কতটুকু এটাকে আমরা ধারণ করতে পারবো। এবং একটি এক্সাম্পল আমি আপনার সামনে দিতে চাই যে বাংলাদেশের মধ্য দিয়ে, কলকাতা থেকে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্স যে পণ্যগুলো রপ্তানি করার কথা ছিল, এখন বাংলাদেশের উপরে ভারত তার নির্ভরশীলতা কমিয়ে দেশটির বিকল্প হতে যে একটি রুট করছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলাচর পর্যন্ত 166 কিলোমিটার যে পথ, সেটি সম্প্রসারিত করা হচ্ছে, 6 লেনে করা হচ্ছে, এবং এটির সঙ্গে একদিকে কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্স এর সরাসরি যোগাযোগ, আবার সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের সঙ্গে কানেক্টিভিটি বাড়াবে। এখানে তাদের খরচ হচ্ছে 22,000 কোটি টাকা। এটির মধ্য দিয়ে আমরা কোনো বিশেষ বার্তা কি পেতে যাচ্ছি? 22,000 কোটি টাকা খরচ করছে। হ্যাঁ, এটা কিন্তু তারা চিন্তা করছে যে এই যে এবারকার যে ঘটনাগুলো ঘটলো, এটাকে তারা চিন্তা করছে ভবিষ্যতে আরো ধরনের ঘটতে পারে। সুতরাং ওই ছয়টি বিশেষ করে 7টি যে রাজ্য আছে, সেই 7টি রাজ্য যাতে কোনোভাবে মানে বাণিজ্যের বা কোনো ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন না হয়, সে কারণে তারা কিন্তু এত টাকা খরচ করে বিকল্প পথ তারা করছে। তারা কিন্তু তাদের সুবিধার কথা চিন্তা করছে, কিন্তু আমরা আমাদের সুবিধাটা কিন্তু চলে যাচ্ছে। এটা আমি বলবো যে এই যে একটা মার্কেট আমরা আমাদের মনে ছিল, মানে আমাদের ধারণা ছিল যে বিশেষ করে সেভেন সিস্টারের এই মার্কেটটা আমরা দখল করবো, বা অলরেডি করেছি কিছুটা, সেই জায়গাগুলোতে সেই সুযোগটা তারা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তাহলে ভারত শুধু প্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, আমরা কতটা এগোতে পারছি না? আমার কাছে সেটাই মনে হয় যে তাদের শুধু প্রসারী পরিকল্পনায় তারা এই কাজটি করছে, কিন্তু আমরা জানি না আমরা কোথায় আছি এটা নিয়ে। সে ধরনের গবেষণা, সে ধরনের বিকল্প কোনো পথ
নিয়ে এখন পর্যন্ত আমি আলোচনা দেখিনি, এবং আমাদেরও খোঁজা উচিত যে আমরা এটা এটা যদি ধরে নেই যে আমাদের ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য কমে সংকুচিত হবে, তখন আমরা বিকল্প কি করতে পারি আমাদের, বিশেষ করে নেপাল, মায়ানমার, ভুটান, এদের সঙ্গে সম্পর্ক কিভাবে বাণিজ্যটাকে স্মুথ রাখা যায় পাশাপাশি অন্যান্য দেশগুলোতে। এবং পাশাপাশি আরেকটি কথা বলি যে সাপটা এবং বিশেষ করে সাপটা, এই যে সাপটাতে এই অঞ্চলের জন্য সেই সাপটাকে রিভাইভ করা উচিত, করে কিন্তু এটা কোনোভাবেই রেষারেষির জায়গায় না থেকে আমার মনে হয় যে ডায়ালগ শুরু করা উচিত। কারণ এবার ইন্ডিয়ার যদি ক্ষতি হয় 10%, আমাদের তো 90%, সুতরাং উভয়েরই ক্ষতি হবে এখানে। সে জায়গায় আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনা, বাণিজ্যের ক্ষেত্রে মনে হয় এই এই বিধিনিষেধ গুলো এত মানে রিজার্ভেশনে থাকাটা কোনো দেশের জন্য এটা মঙ্গল না। কিন্তু রাজনৈতিক যে পরিস্থিতি উত্তপ্ততার দিকে পৌঁছেছে, ভয়ঙ্কর যে একটা উত্তেজনাকর অবস্থায়, এবং কূটনৈতিক সম্পর্ক তো আমাদের মোটামুটি তলাতে গিয়ে পৌঁছেছে, এর মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্কটা কতটুকু আবার স্বাভাবিক করা যাবে? আপনি একেবারে বাস্তবতা নিরিখে কি করতে আমি পারছেন? বাস্তবতা নিয়ে যেটা বলি, রাজনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার না হয়, একটা সমঝোতায় না আসে, তাহলে কিন্তু এই যে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো তৈরি হওয়ার আমি দেখছি, যেহেতু অলরেডি অনেক দূর গড়িয়েছে, আমি মনে করি সামনে যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সেদিক থেকে আমার মনে হয় যে এই এই যে যে কনফ্লিক্ট গুলো আছে সেগুলোকে সমাধানের পথ খোঁজা, এই প্রয়োজনে আন্তর্জাতিক যে ফোরাম গুলো আছে সেখানে আলোচনা করা, পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা করা আর কি, সেটা আমার মনে হয় যে এখন পর্দা পর্দা মানে সেক অফ বাংলাদেশ ইকোনমি, আমি বলি যেটা রাইজিং ইকোনমি আমাদের। এবার দেখুন আপনি 3.3 আমাদের গ্রোথ ধরেছে, তার মানে কি আমরা কোথায় অ্যারাউন্ড 5 ছিল, এটা সারা বিশ্ব এটাকে মানে এটাকে এন্ডোর্স করেছেন, আমাদের শুধু হিসাবে না। ওয়ার্ল্ড ব্যাংক বলে, ইউএনডিপি বলে, তাদের যে কি বলে এস্টিমেশন, সেটাও কিন্তু আমাদের এই 5-এর উপরেই ছিল গত 2 দশক, আড়াই দশকে আর কি। সেই জায়গায় যদি 3.3, এটা সামনের দিকে আরো বাড়বে না কমবে, এটা তো কোনো বোঝা যাচ্ছে না। সুতরাং এই অর্থনীতির দিকে চিন্তা করে আমাদের অন্যগুলোকে সরিয়ে রেখে অর্থনীতিটাকে সচল রাখা উচিত। আপনার কি মনে হয় যে ভারত যে একের পর এক তাদের নিজস্ব ক্ষতিটা মাথায় নিয়েও যে ধরনের চাপ প্রয়োগ করছে বাংলাদেশের উপরে, এই ধরনের চাপ আরো বাড়বে? মানে আপনার ফোরকাস্টিংটা আমরা কি ধরে নেব? না, আমার কমার তো আমি লক্ষণ দেখছি না, কমার তো লক্ষণ দেখছি না। সুতরাং আরো যে বাড়বে না এটা বলা যায় না, কারণ আমাদের আসলে বাড়লে কিন্তু আমাদের জন্য চাপটা আরো বেশি হবে। কারণ আপনি যেটা বললাম যে আমাদের যে আমরা যে $900 বিলিয়ন যে আমরা আমদানি করি, এই আমদানিটা কিন্তু এই এই আমাদের যে এক্সপোর্ট হচ্ছে যে জন্য সেগুলো র মেটেরিয়াল, সেটা আমি আগেও বললাম, এই চীন এবং ভারত থেকে কিন্তু এটা আমরা নিয়ে আসি। সুতরাং এখানে যদি ভারত থেকে আমাদের সুবিধাটা, এটা বলতেই হবে যে কেন মানে ভারতকে বারবার আনা হচ্ছে সামনে, কারণ ভারত হলো আমাদের একবারে কাছে নেইবারিং কান্ট্রি, সেখান থেকে কস্ট, আমাদের ট্রান্সপোর্ট কস্ট সবকিছু মিলে আমাদের সুবিধাটা বেশি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এইদিকে চিন্তা করে আমাদের কিন্তু শুধু রপ্তানি ইন্ডিয়া কেন্দ্রিক না, সারা বিশ্বের যে রপ্তানিটা হচ্ছে সেখানেও কিছুটা মানে হলো প্রভাব পড়বে। আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি একটু আসি, সার্বিক অর্থনীতির অবস্থা কি একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? সার্বিক অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বড় যেটা দরকার, বাংলাদেশের যে বিনিয়োগের যে অবস্থা, সেই বিনিয়োগকে যদি আমরা রিভাইভ করতে না পারি তাহলে আমাদের গ্রোথ, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে শুধুমাত্র বিদেশি বিনিয়োগ না, দেশীয় বিনিয়োগ কিন্তু আমাদের অনেক কমে গেছে, এবং এটি অন্যতম কারণ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি জ্বালানির বিষয়টা, জ্বালানির একটা হলো সরবরাহের বিষয়, আরেকটা হচ্ছে যে জ্বালানির যে প্রাইস, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট বাড়ছে, সবকিছু মিলে বিনিয়োগ কিন্তু স্থবির হয়ে গেছে। পাশাপাশি যেটি বিশেষ করে আর্থিক খাতের যে অবস্থা, এবং আপনি আরেকটি লক্ষ্য করুন যে এই যে আমাদের যে পুঁজি বাজারের যে অবস্থাটা, এটা মানে কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না, কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করা যায় না যে পুঁজি বাজারের এইরকম অবস্থা কেন। কত সাধারণ যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তারা আজকে রাস্তায় নেমেছে। আপনি যদি দেখেন যে কি অবস্থাটা, এই শেয়ার বাজারের অবস্থা, যে শেয়ার বাজার মানে অর্থনীতির একটা অন্যতম একটা মানে চালিকা শক্তি, সেখানে আপনি দেখুন বিনিয়োগের অবস্থা দেখুন, আপনি ব্যাংকগুলোর অবস্থা দেখুন, সবকিছু মিলে আপনি কোন দিকে বলবেন? হ্যাঁ, একটা আছে যে আমাদের কি বলে এই রেমিটেন্সের একটা ইতিবাচক ধারায় আছে, পাশাপাশি একটা সূচকে আমি জানি। তারপরে 3 মাস পরে আমাদের ইউএস এর সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে, আমাদের বিশেষ করে শুল্কের ক্ষেত্রে, সেটাও আমরা এখন জানি না, আপডেটও আমরা জানি না। এদিক থেকে আমরা খুব একটা মানে ভালনারেবল অবস্থার দিকে আমরা যাচ্ছি, ভালনারেবল অবস্থা দিকে যাচ্ছি, এটা আমার কাছে মনে হয়। জি, অধ্যাপক জাহিদুল ইসলাম, বিনিয়োগটা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, এতে আপনি লজিস্টিক সাপোর্টের কথা বলেছেন কিংবা জ্বালানির সংকটের কথা বলেছেন।
আর কি অন্যতম কারণের মধ্যে রাজনৈতিক অস্থিরতাকে আমরা কতটা কারণ হিসেবে ধরবো? না শোনেন, আমি কিন্তু গত কয়েকটা মিডিয়ায় একই কথা বলেছি যে বিনিয়োগের অন্যতম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। যে মোটা দাগে যে কয়েকটি শর্ত আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, এটার সঙ্গে যুক্ত আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে অন্য বিষয়গুলো। এবার যে সামিটটা হলো সে সামিটের মধ্যে 5-6টা যে মোটা দাগের একটা সমস্যার কথা বলা হয়েছে, এটা আগেও ছিল এখনো আছে, সেটা কিন্তু একবারে মানে সরিয়ে রাখার কোনো সুযোগ নাই। এই যে দুর্নীতি, টাইম কনসার্ন, তারপরে হচ্ছে প্রোডাকশন কস্ট বেশি, এই সবকিছু মিলে এগুলো তো আছেই, অবকাঠামোর বিষয়টা আছে। এগুলোকে সামনে রেখে আমরা যদি তাদের কাছে বিনিয়োগের জন্য যাই, তাহলে তারা তো এই জিনিসগুলো সামনে নিয়ে আসবে। সবচেয়ে এখন যেটা বেশি তলানিতের অন্যতম কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনীতিক। এটা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু আসবে না, এবং নীতিতে চলমান নীতিটা যদি কোনো বাধাগ্রস্ত হয়, এখন আগামী সরকার এই নীতিগুলো যে নিচ্ছে, আগামী সরকার যে এটাই কন্টিনিউ করবে তার কোনো নিশ্চয়তা নেই। এই কারণে নির্বাচিত সরকারের কাছে বিনিয়োগের একটা আমি বলবো যে বিনিয়োগটা। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্পর্কে নানান ধরনের সমালোচনা, নানান ধরনের বিতর্ক শুরু থেকেই রয়েছে। নতুন যে তথ্যটি সামনে এসেছে, তিনি যুক্তরাষ্ট্রের একটি ছদ্মনাম ব্যবহার করতেন, তা হচ্ছে রাজার রহমান। এই তথ্যটি সামনে নিয়ে এসেছে নর্থ ইস্ট নিউজ নামে একটি গণমাধ্যম। সেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কে বসবাসের সময় তিনি এই ছদ্মনামটি ব্যবহার করতেন। প্রশ্ন হচ্ছে কেন তিনি এই ছদ্মনামটি ব্যবহার করতেন যদি নর্থ ইস্ট নিউজের এই তথ্যটি সত্য হয়ে থাকে। তবে নর্থ ইস্ট নিউজ সত্য দিক কিংবা আধা সত্য, মিথ্যা যাই দিক না কেন, এটা প্রমাণিত হয়েছে তিনি রাজার রহমান নামে একটি ফেসবুক পেজ ব্যবহার করতেন। তার ফেসবুক আইডিটি ছিল রাজার রহমান নামে। এর কারণটি কি, কি এর উদ্দেশ্য, পেছনের রহস্যটি কি? এবং নর্থ ইস্ট নিউজ তার প্রতিবেদনে এই তথ্যটি নিয়ে এসেছে যে তার ফেসবুক আইডি কি নামে ছিল বা এখনো রয়েছে। খলিলুর রহমান মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন বা তার বৈধ নাগরিকত্ব রয়েছে, এই বিষয়টি শুরু থেকেই অনেকেই বিতর্কের মধ্যে নিয়ে আসছেন। নতুন করে বিতর্কে জন্ম দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। যদিও সালাউদ্দিন আহমেদের এই দাবিটি তিনি চ্যালেঞ্জ আকারে ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ আকারে গ্রহণ করেছেন, যদিও সেটি অনেক দুর্বল। তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধরনের অধিকার তিনি ভোগ করতে চান, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা সেটি কিন্তু একবারের জন্য বলেননি। সালাউদ্দিন আহমেদ দুদিন আগে কি বলেছেন আপনারা নিশ্চয় জেনেছেন, তারপরে একটু বলি। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি প্রশ্ন রেখে বলেছেন যে আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আপনাকে সে আক্কেল জ্ঞান নেই? আমাদের দেশের সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে? তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করেন, মানে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন তার দেশ যুক্তরাষ্ট্র। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন? এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাকে বিদায় করুন। তিনি যে বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন শুধু সালাউদ্দিন আহমেদ নন, এরকম অসংখ্য মানুষ এই প্রশ্নটি তুলছেন। প্রত্যুত্তরে ডক্টর খলিলুর রহমান ইউএনবিকে দেওয়া একটা সাক্ষাৎকারে কি বললেন? তিনি বললেন যে আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমার সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাহ, কি সুন্দর চমৎকার কথা। তিনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য প্রস্তুত। আপনি প্রস্তুত থাকুন, সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্রহণ করতে বাংলাদেশের নাগরিক প্রস্তুত কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। সালাউদ্দিন আহমেদের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন যে এ ধরনের অভিযোগ প্রমাণ করার দায়ভার অভিযোগকারীর উপর বর্তায়, প্রয়োজন হলে তা আদালতে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না তিনি নিজেই তো স্পষ্ট করেননি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা সেই বিষয়ে নিজে কথা বলুন, যে বিষয়টি উত্থাপিত হয়েছে। তিনি বাংলাদেশের নাগরিক, এটা তো আমরা কেউ অস্বীকার করছি না, জন্মসূত্রে তিনি এদেশের নাগরিক, কিন্তু প্রশ্নটি যেখানে এসেছে যে মার্কিন নাগরিক কিনা এবং দ্বৈত নাগরিকত্ব অবস্থায় কেউ বাংলাদেশের মন্ত্রী এমপিদের দূরের কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের মতন স্পর্শকাতর একটি পোস্টে থাকতে পারেন কিনা বা তাকে নিয়োগ দেওয়া যায় কিনা,
যেখানে আমাদের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ বাংলাদেশের সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারবেন না, এবং একজন প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে তো দেশের সব ধরনের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, যাই বলি না কেন আমরা সবাইকে তো রিপোর্ট পেশ করতে হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে, এবং তিনি দেশের সব খবরাখবর রাখবেন। এরকম একজন মানুষ আমাদের জন্য কতটা নিরাপদ? যদিও এই ধরনের তুমুল বিতর্ক ওঠার পরে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। নর্থ ইস্ট নিউজ বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক 1998 সাল থেকে, এবং সে সময়ও তিনি বাংলাদেশের সরকারি চাকরিতে ছিলেন। তিনি এই পর্যন্ত 11টি ঠিকানায় বসবাস করেছেন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন রেকর্ড অনুসারে খলিলুর রহমানের স্ত্রীর নাম নুরুন নাহার রহমান। তার এক বোন সেলিন ডিমাটেও, মানে সেলিন রহমান সম্ভবত ছিল, তিনি একজন মার্কিন নাগরিককে বিয়ে করেছেন, সেই জায়গা থেকে তার নাম হচ্ছে সেলিন ডিমাটেও, যিনি একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ। মার্কিন রেকর্ডে খলিলুর রহমানের 13 জন আত্মীয় নাম জানা গেছে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, এর মধ্যে তার মেয়ে লামিয়া নওরিনও রয়েছেন। ডক্টর খলিলুর রহমান সবচেয়ে আপত্তিজনক যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখবে, এতে কে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। কেন যাবে, আসবে না? তার মানে কি তিনি যে কোনো মূল্যে মার্কিন পারপাস সার্ভ করবেন? যুক্তরাষ্ট্র জাতিসংঘ চাইছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনের উদ্দেশ্যে তথাকথিত মানবিক করিডোর, এবং তার জন্য আরাকান আর্মিকে হাতে রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। এখানেই তো অনেক বড় প্রশ্ন, কেন তিনি এই ধরনের মন্তব্য করবেন? এত ঔদ্ধত্যপূর্ণ বাক্য তিনি ব্যবহার করবেন কেন? ডক্টর খলিলুর রহমান সম্পর্কে অনেকেই সরকারের বক্তব্য আশা করছে, কিন্তু আশা করলে কি হবে? অনেক প্রশ্ন জাগছে, অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে, অনেক অভিযোগ মানুষের, তাতে সরকারের কিছু যায় আসে না। সরকার যা করার সব করে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমন 2 দিন আগে মন্তব্য করলেন একটি টেলিভিশনে যে উই গট দ্য ম্যান্ডেট টু ডু এনিথিং, যা ইচ্ছে তা করার বৈধতা বা ম্যান্ডেট এই সরকার পেয়েছে। কে দিয়েছে এই সরকারকে সেই ম্যান্ডেট? নিজেরা দাবি করলেই হয়ে গেল? শুধু ছাত্র জনতা, কথিত জনতা কারা? আমরা তো সেই জনতার অংশ। আপনারা দাবি করবেন আর তার সব হয়ে যাবে? আমরা চাইব ডক্টর খলিলুর রহমান সম্পর্কে, বিশেষ করে ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বিস্তারিত সরকারের মধ্য থেকে যেন একটা ব্যাখ্যা আমাদের সামনে আসে। জোর করে সবকিছু করা যায় না, ইতিহাসে তার মূল্যায়নটি ভালো যে হয় না তা তো আমরা জানি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।